এই গল্পটা একটা গরিলার গ্রামের এক কুমারী মেয়ের। গরিলা কিভাবে মেয়ের প্রতিটি বিয়ে আটকে দেয়, এমনকি যখন চুপি চুপি তার বিয়ে ঠিক হয় তখন গরিলা তাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যায়, গর্ভবতী করে জঙ্গলে ছেড়ে দেয়। এখন মেয়েটি কি সন্তান জন্ম দেবে? সন্তান হলে সে কেমন হবে, মানুষ না জানোয়ার? পুরো গল্পটা শুনুন, খুব মজা পাবেন। দুপুরবেলা ছিল, সূর্যের সোনালি আলো গ্রামের বড় মন্দিরের আঙিনায় পড়েছিল। চারিপাশে রঙিন ফুলের সাজসজ্জা, ঢাক ঢোলের আওয়াজ আর হাসি মোজায় চারিদিক মুখরিত। কোণে মায়া লাল জোড়ায় সেজে ঝকঝকে দেখাচ্ছিল, কিন্তু তার চোখে একটা অস্থিরতা ছিল। সবাই ভাবল সে বোধহয় ঘাবড়ে গেছে, কিন্তু তার মনের ভেতরে একটা লুকোনো সত্য নিয়ে ঝড় চলছিল। মণ্ডপে মন্ত্র পড়া চলছিল। হঠাৎ মাটি কাঁপার মতো একটা হইচই শুরু হলো। লোকজন পেছনে তাকালো। তখনই মন্দিরের বড় দরজা ভেঙে এক বিশাল গরিলা বলবান ঢুকে পড়ল। দিনের আলোয় তার বড় দেহ আরো জাকালো লাগছিল। তার চোখে কোনো বুনো ভাব ছিল না, বরং একটা গভীর টান ছিল, যেন সে কিছু হারানো জিনিস ফিরিয়ে নিতে এসেছে। লোকজন চেঁচিয়ে উঠল। সেই হট্টগোলের মধ্যে বলবান সোজা মণ্ডপের দিকে এগিয়ে গেল। বর ভয়ে পিছিয়ে গেল। বলবান মায়াকে দ্রুত তার কোলে নিল। মায়া প্রথমে চিৎকার করল, কিন্তু তার চোখ যখন বলবানের চোখের দিকে পড়ল সে থেমে গেল। সেখানে ভয় নয়, একটা পুরনো চেনা ভাব আর একটা না বলা প্রতিশ্রুতি ছিল। লোকজন পাথর তুলে যাচ্ছিল, কিন্তু বলবান লাফিয়ে মন্দিরের সিঁড়ি পেরিয়ে গেল আর সবার সামনে মায়াকে নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। বলবান মায়াকে তার শক্ত কোলে জড়িয়ে ছুটছিল। মন্দিরের হইহট্টগোল পেছনে ফেলে এসেছিল। এখন শুধু গাছের পাতার শব্দ আর পাখির ডাক কানে আসছিল। মায়ের হৃদয় ধুকপুক করছিল, কিন্তু অবাক করার বিষয় তার চোখে এখন আর অতটা ভয় ছিল না। সে বলবানের বুকে মাথা রেখে ভাবছিল, এ কে, আমাকে কেন নিয়ে এলো, আর তার কোলে কেন আমি এতটা নিরাপদ বোধ করছি? বলবান তাকে জঙ্গলের গভীরে নিয়ে গেল। উঁচু উঁচু শাল আর পিপল গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে একটা সুন্দর আলো ছড়াচ্ছিল। অবশেষে এক শান্ত ঝর্ণার কাছে সে মায়াকে মাটিতে নামালো। মায়া কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? আমাকে এখানে কেন এনেছো? বলবান কোনো উত্তর দিল না। সে তার বড় হাত দিয়ে আস্তে ইশারা করলো, যেন বলছে, ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। তার গভীর মানুষের মতো চোখে একটা গল্প লুকিয়েছিল। মায়া সেই চোখ পড়তে লাগলো, আর তখনই তার মনে একটা পুরনো স্মৃতি জাগলো, যেন এই চোখ সে আগেও দেখেছে। হয়তো ছোটবেলায় যখন সে জঙ্গলে হারিয়ে গেছিল আর কেউ তাকে বাঁচিয়েছিল। সে আস্তে বলল, তুমি কি সেই নও? বলবান হালকা গর্জন করলো, যেন এটাই তার জবাব। বহু বছর আগে যখন মায়া ছোট ছিল, সে তার বাবার সঙ্গে জঙ্গলের কিনারায় খেলতে আসতো। একদিন সে একা অনেক দূরে চলে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল। জঙ্গল ঘন হয়ে গিয়েছিল, চারিদিকে অদ্ভুত আওয়াজ। ছোট্ট মায়া কাঁপতে শুরু করলো। তখনই গাছের ফাঁক থেকে বলবান বেরিয়ে এলো। সে বিশাল ছিল, কিন্তু তার চোখে একটা নরম ভাব ছিল। বলবান আস্তে তার চোখের জল মুছিয়ে তাকে নিরাপদ পথে পৌঁছে দিল। সেই দিনের পর মায়া প্রায় জঙ্গলের কিনারে তার সঙ্গে দেখা করতে আসতো। সে ফুল আনতো আর বলবান তাকে ফল দিত। ছোটবেলার সেই বন্ধুত্ব ধীরে ধীরে মনের গভীরে ঢুকে গেছিল, কিন্তু সময়ের সঙ্গে গ্রামের লোকেরা মায়াকে জঙ্গলে যেতে বারণ করলো। বছরগুলো কেটে গেল, মায়া বড় হলো। তার সৌন্দর্য গ্রামের সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। গ্রামের বড়রা তার বিয়ে এক ধনী ব্যবসায়ীর ছেলের সঙ্গে ঠিক করলো। মায়া বাহির থেকে চুপ থাকলো, কিন্তু ভেতরে তার মন ভেঙে যাচ্ছিল। বিয়ের দিন তাকে লাল চূড়ায় মণ্ডপে বসানো হলো। তার মনে শুধু একটাই প্রশ্ন, সে কি আমাকে ভুলে গেছে? ঠিক তখনই জঙ্গলের ভেতর বলবান অস্থির হয়ে উঠল। মানুষের ঢাকঢোল আর শানের আওয়াজ তার কানে এলো। তার মনে একটা ঝড় উঠল। আমার মায়া কি সত্যি অন্য কারো হয়ে যাবে? সে তার হাসি, তার কথা, ছোটবেলার প্রতিশ্রুতি মনে করল। বলবান বুকে হাত দিয়ে গর্জন করল, তারপর ছুটে গেল। মণ্ডপে সবকিছু ঠিকঠাক চলছিল। পণ্ডিত মন্ত্র পড়ছিলেন, বর হাসছিল, আর মায়ার চোখ ভিজেছিল। হঠাৎ মাটি কেঁপে উঠল। একটা গর্জন
সবাইকে ভয় পাইয়ে দিল। বলবান এসে হাজির। লোকজন ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। মায়ার চোখ চকচক করে উঠল। তুমি এসেছো আমাকে নিতে? বলবান কিছু বলল না। সে সোজা মায়ার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। মায়া হালকা হেসে ফিসফিস করে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো। আর সেই মুহূর্তে তাদের ভাগ্য বদলে গেল। দিন ডুবে গেল। সূর্যাস্তের লালালয় ঝর্ণাটা সোনার মতো চকচক করছিল। মায়া আর ততটা ভয় পাচ্ছিল না। সে কাছের ফুল তুলে বলবানের দিকে এগিয়ে দিল। বলবান অবাক হয়ে ফুলগুলো দেখল, তারপর আস্তে হাত বাড়িয়ে নিল। সেই মুহূর্তে তাদের মধ্যে একটা চুপচাপ ভাব ছড়িয়ে পড়ল, যেখানে অনেক কথা লুকিয়েছিল। মায়ার চোখ থেকে জল পড়ল। তুমি আমাকে বাঁচালে কেন? বিয়ের মণ্ডপ থেকে কেন নিয়ে গেলে? বলবান কিছু বলল না, কিন্তু তার চোখ সব বদলে দিল। কারণ তুমি আমার সব সময়। রাত এলো, আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ল, আর ঝর্ণার শব্দ বাতাসের গানের মতো মিশে গেল। মায়া কাছে বসেছিল, আর বলবান একটু দূরে চুপচাপ তাকে দেখছিল। ধীরে ধীরে মায়ার ভয় পুরোপুরি কেটে গেল। সে বুঝল এই বড় প্রাণী তাকে সবসময় নিরাপদে রাখছে। কখনো পাতা দিয়ে তার জন্য বিছানা বানাতো, কখনো গাছ থেকে ফল এনে দিত। মায়া হেসে বলল, তুমি কথায় কিছু বলো না, কিন্তু তোমার প্রতিটি কাজে একটা আপন ভাব আছে। তুমি মানুষের চেয়েও বেশি মানুষ। বলবান মাথা নিচু করেছিল, তার কথা বুঝলো। দিনগুলো কাটতে লাগলো। মায়া জঙ্গলের জীবনের সঙ্গে মিশে গেল। সকালে সূর্যের আলোয় তারা ঝর্ণার কাছে বসতো। বলবান তাকে গাছের ডালে পাখির বাসা দেখাতো। কখনো বলবান তাকে পিঠে বসিয়ে জঙ্গলের পথে ছুটতো। একদিন মায়া জল আনতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল। বলবান তৎক্ষণাৎ তাকে ধরে ফেললো। সেই মুহূর্তে তাদের মধ্যে দূরত্ব পুরো মুছে গেল। মায়ার শ্বাস দ্রুত হয়ে গেল। তার মুখ বলবানের বুকে ঠেকে গেল। সে ফিসফিস করে বলল, তুমি শুধু আমার রক্ষক নও, তুমি আমার আপন। বলবানের চোখ ভিজে গেল, কিন্তু তাদের শান্তি বেশি দিন টিকল না। গ্রামের লোকেরা যারা মন্দিরে মায়ের অপহরণ দেখেছিল, তাকে ফিরিয়ে আনতে শিকারী আর সিপাহীদের নিয়ে জঙ্গলে এলো। তারা জাল আর অস্ত্র নিয়ে বলবানকে ধরতে চাইল। মায়া চিৎকার করে বলল, না, ওকে আঘাত করো না, ও আমার শত্রু নয়, আমার সঙ্গী। কিন্তু গ্রামের লোকেরা এটা মানতে পারল না। তারা বলল, এটা জানোয়ার, তুমি মানুষ, এই সম্পর্ক ঠিক নয়। মায়া কেঁদে বলল, যদি ভালোবাসা ঠিক না হয় তবে আর কি ঠিক? বলবান পুরো জোরে লড়ল, কিন্তু তার প্রতিটি আঘাত ছিল বাঁচার জন্য, কাউকে মারার জন্য নয়। অবশেষে এক রাতে মায়া আর বলবান ঠিক করলো তারা গ্রাম আর সমাজ থেকে দূরে জঙ্গলের গভীরে চিরকাল থাকবে, যেখানে কেউ তাদের ভালোবাসায় প্রশ্ন তুলবে না, কেউ তাদের আলাদা করবে না। মায়া চাঁদের আলোয় বলবানের হাত ধরে বলল, তুমি আমার জন্য সেই যে মানুষের দুনিয়ায় কেউ হতে পারে না। আমি তোমার সঙ্গে আছি প্রতিটি জন্মে। বলবান চোখ বন্ধ করলো। তার গর্জন একটা গানের মতো শোনালো, ভালোবাসার জয়ের গান। তারা দুজন অন্ধকার রাতে তারায় ভরা আকাশের নিচে তাদের নতুন যাত্রায় রওনা হলো। মায়া আর বলবান গ্রাম থেকে দূরে জঙ্গলের গভীরে থাকতে শুরু করলো। বলবান গাছের শিকড় আর ডাল দিয়ে একটা নিরাপদ ঘর বানালো। মায়া সেখানে ফুল দিয়ে সাজাতো, নদীর তীরে মাটির ছোট্ট প্রদীপ বানাতো, আর প্রতিদিন তার নতুন জীবনকে গুছিয়ে তুলতো। ধীরে ধীরে সে জঙ্গলের ভাষা বুঝতে শুরু করলো, পাখির ডাক, জানোয়ারের সতর্কতা, বাতাসের শব্দ। বলবান তাকে প্রতিদিন আরো বেশি মানুষের মতো হতো। মায়া হেসে বলতো, তুমি কথায় কিছু বলো না কেন? তোমার চোখ তো সব বলে দেয়। বলবান তার গভীর গর্জনের সঙ্গে হাসতো আর তার হাত ধরতো। একদিন জঙ্গলে বসন্ত এলো, চারিপাশে রঙিন ফুল ফুটলো, প্রজাপতি উঠছিল। মায়া বলবানের গলায় ফুলের মালা পরিয়ে বলল, আজ যদি আমি মানুষের মতো থাকতাম, হয়তো এটাই আমার বিয়ের দিন হতো। কিন্তু আমি খুশি যে সৃষ্টিকর্তা আমাকে তোমার মতো সত্যিকারের জীবন সঙ্গী দিয়েছেন। বলবান মাথা নিচু করে তার কথা মেনে নিল। তার চোখে একটু জল ছিল, যেন সেও একটা প্রতিশ্রুতি দিয়েছে চিরকাল একসঙ্গে থাকার। কিন্তু মানুষের দুনিয়া তো সহজে হার মানে না। গ্রামের লোকেরা আবার শিকারীদের নিয়ে জঙ্গলে এলো। এবার তাদের সঙ্গে বড় জাল আর আগুনের মশাল ছিল। রাতের বেলা মায়া আর বলবান তাদের ঘরে ঘুমুচ্ছিল। হঠাৎ চারিপাশে আগুন ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা চিৎকার করছিল, মেয়েটিকে ছাড়াও, জানোয়ারটাকে ধরো। মায়া চিৎকার করে বলল, না,
আমি ওর সঙ্গেই থাকতে চাই। বলবান মায়াকে পিঠে তুলে জ্বলন্ত জঙ্গল থেকে পথ বের করতে লাগলো, কিন্তু শিকারীরা তার উপর ভালা আর জাল ছুড়ল। অবশেষে তারা এক পাহাড়ের কিনারে পৌঁছালো। নিচে দ্রুত বয়ে চলা নদী, পেছনে মশালার অস্ত্র নিয়ে মানুষের ভিড়। মায়া বলবানের কানে ফিসফিস করে বলল, আমাদের একসঙ্গে থাকতে হলে লাফ দিতে হবে। বলবান তার চোখের দিকে তাকালো, তারপর ভয় না পেয়ে দুজনে নদীতে ঝাঁপ দিল। নদীর তীব্র স্রোত তাদের অনেক দূরে নিয়ে গেল। গ্রামের লোকেরা তীরে পৌঁছে শুধু নদীর শব্দ শুনল, না বলবান না মায়া। সকালে সূর্য উঠলে জঙ্গলের ওপারে নদীর তীরে মায়ার বলবান বেঁচে ছিল। ভিজে গিয়েও তারা হাসছিল। মায়া বলবানের হাত ধরে বলল, আমরা সমাজকে পেছনে ফেলে এসেছি, এখন এই জঙ্গলই আমাদের ঘর। বলবান তার দিকে তাকালো, আর তার চোখে কোনো বুনো ভাব ছিল না, শুধু গভীর ভালোবাসা। তারা সূর্যের দিকে তাকালো আর নতুন জীবন শুরু করলো, যেখানে মানুষের ভয় ছিল না, বাঁধন ছিল না, শুধু দুটি মন যারা চিরকালের জন্য একে অপরের হয়ে গেছিল। কিন্তু নদীর ওপারের জঙ্গল আরো রহস্যময় ছিল। গাছগুলো এত উঁচু যে আকাশ ঢেকে যেত, আর সকালের আলো শুধু সোনালী রেখার মতো মাটিতে পড়ত। এখান থেকে মায়া আর বলবানের আসল যাত্রা শুরু হলো। শুরুতে সবকিছু কঠিন ছিল। খাবারের জন্য নতুন ফলমূল খুঁজতে হলো, বৃষ্টি থেকে বাঁচতে গুহায় থাকতে হতো। কিন্তু ধীরে ধীরে মায়া জঙ্গলের জীবন মেনে নিল। বলবান ডালপালা দিয়ে ঝুপড়ি বানাতো, আর মায়া নদীর তীরে মাটির বাসন তৈরি করত। তারা একটা ছোট্ট সংসার করে তুলল। দিনগুলো কাটতে লাগলো। মায়ার মন আর শরীরে পরিবর্তন এলো। তার চোখে এখন ভয় বা অস্থিরতা নয়, একটা অদ্ভুত চমক ছিল। সে বলবানকে বলল, হয়তো সৃষ্টিকর্তা আমাদের এখানে পাঠিয়েছেন একটা নতুন জীবন গড়তে। বলবান তার দিকে তাকালো, আর তার চোখে সেই চেনা ভাব ফুটে উঠল, যা ছোটবেলায় তাকে বাঁচানোর সময় দেখা গেছিল। গ্রামের লোকেরা মনে করত মায়াকে জঙ্গলে জানোয়ার নিয়ে গেছে। কেউ বলতো যে মায়া মারা গেছে, কেউ বলতো তার উপর জাদু হয়েছে। কিন্তু মায়ের মা বাবা প্রতিদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করত, আমাদের মেয়ে যেখানেই থাকুক, সুখে থাকুক। গ্রামের লোকেরা খুঁজতে চেষ্টা করত, কিন্তু নদীর ওপারের জঙ্গল এত ঘন ছিল যে কেউ সেখানে ঢুকতে পারত না। কয়েক মাস পর মায়া বুঝলো তার ভেতরে একটা নতুন জীবন বাড়ছে। সে বলবানের হাত ধরে বলল, আমরা আর একা নই, আমাদের সঙ্গে আমাদের ভবিষ্যৎ আছে। বলবান তার দিকে তাকালো, আর আস্তে তার হাত মায়ের পেটে রাখলো। তার চোখ থেকে জল পড়ল। সে হয়তো কথা বলতে পারত না, কিন্তু তার প্রতিটি ধড়কন বলছিল, তুমি আমার দুনিয়া, আর এই সন্তান আমাদের চিরকালের ভালোবাসার চিহ্ন। কিন্তু দুনিয়া তাদের শান্তিতে থাকতে দিল না। জঙ্গলের ওপারে নতুন শিকারীরা এলো, যাদের গ্রামের লোকেরা পাঠায়নি, বাহিরের লোকেরা পাঠিয়েছিল। তাদের কাছে খবর ছিল এখানে একটা অদ্ভুত গরিলা আছে। তাদের কাছে বলবান শুধু একটা পুরস্কার, একটা প্রাণী যাকে ধরে শহরে নিয়ে যাওয়া যায়। আর এবার তাদের মুখোমুখি হতে হবে বলবানের সঙ্গে। রাতের বেলা ছিল, আকাশে কালো মেঘ আর প্রচন্ড ঝড় উঠছিল। বৃষ্টির বড় বড় ফোঁটা জঙ্গলকে ঝাঁকাচ্ছিল। তখনই ঝোপের মধ্যে থেকে কিছু শিকারী বলবানের উপর জাল ফেললো। বলবান পুরো জোরে ছটফট করছিল, কিন্তু তার কাঁধে গুলি লেগেছিল, রক্ত পড়ছিল। শিকারীরা তাকে বেঁধে জঙ্গলের ভেতর টেনে নিয়ে গেল। মায়া বলবান ফিরছে না দেখে প্রতিটি গাছ আর ঝোপের পেছনে তাকে খুঁজলো। তার শ্বাস দ্রুত হয়ে গেল, পেটে ব্যথা শুরু হলো, কারণ সে গর্ভবতী ছিল। সে বারবার ডাকলো, তুমি কোথায়, কেন আমাকে ফেলে গেলে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু ঝড় আর বৃষ্টির শব্দ। ঘন্টার পর ঘন্টা খোঁজার পরও বলবানকে না পেয়ে মায়া ভেঙে পড়ল। সে একটা বড় শাল গাছের নিচে বসে পড়ল। ভিজে গিয়ে কাঁদতে কাঁদতে তার মনে প্রথম চিন্তা এলো, সে কি আমাকে ঠকালো, আমাকে গর্ভবতী করে ফেলে দিল? তার জল মাটির সঙ্গে মিশে গেল। তার মনের ভরসা ভাঙতে শুরু করলো। মায়া সারা রাত সেখানে পড়ে রইল। বজ্রপাতের আলোয় জঙ্গল উজ্জ্বল হতো, আর প্রতিবার মনে হতো হয়তো সে ফিরে আসবে। কিন্তু সকাল হয়ে গেলেও বলবান কোথাও ছিল না। মায়া পেটে হাত রেখে বলল, যদি তুমি না ফিরে আসো, আমি একাই আমার সন্তানকে বড় করব। কিন্তু মনে রেখো, আমার চোখের জল কখনো তোমাকে ক্ষমা করবে না। একাকী জঙ্গল থেকে অনিবার্য পরিবর্তন। ভোরের আলোয় জঙ্গল তখনও থমথমে। ঝোড়ো রাতের ধ্বংসের মাঝে পড়েছিল মায়া। বলবান নেই। তার মনে তখন বিশ্বাস ভঙ্গের চেয়েও বড় হয়ে উঠেছিল এক কঠিন বাস্তবতা। সে গর্ভবতী, একা এবং অসহায়। তার শরীর ভেঙে আসছিল, আর পেটের ভেতরের দুর্বলতা তাকে জানিয়ে দিল এই গভীর জঙ্গলে একা টিকে থাকা অসম্ভব। বলবান তাকে ফেলে গেছে। এই তীব্র যন্ত্রণা বুকে নিয়ে সে কোনো মতে নিজেকে টেনে হিচড়ে গ্রামের দিকে রওনা হলো। জঙ্গল থেকে বের হওয়া
তখন তার কাছে বেঁচে থাকার একমাত্র উপায় ছিল। দীর্ঘদিন পর মায়াকে গ্রামে দেখে সবাই চমকে উঠল। তাকে দেখা মাত্রই মায়ার বাবা মা ছুটে এলেন। বাবা শক্ত হাতে মেয়েকে ধরলেন, আর মা কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে নিলেন। মায়ের মা ফিসফিস করে বললেন, মা আমার, তুই ফিরে এসেছিস। আমরা জানতাম তুই ফিরবি। তোর কোনো দোষ নেই মা, তুই আমাদের কাছে সব সময় পবিত্র। সেই মুহূর্তে মায়া তার সব যন্ত্রণা ভুলে বাবা মায়ের ভালোবাসার উষ্ণতায় নিজেকে সঁপে দিল। তাদের কাছে তার গর্ভের সন্তান বা তার জঙ্গল জীবন কোনো বাধা ছিল না, শুধু ছিল তাদের মেয়ের নিরাপদ প্রত্যাবর্তন। কিন্তু সমাজের চোখ ক্ষমা করল না। যখনই গ্রামের মানুষজন দেখল যে মায়ার গর্ভে একটি সন্তান বাড়ছে, তখনই শুরু হলো চরম কটুকথা। একদিন মায়া কলসি নিয়ে খাটে যাচ্ছিল। প্রতিবেশী একজন মহিলা তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আহারে, কুল কলঙ্কিনী হয়েও আবার গ্রামে ফিরেছে। জানোয়ারের পেটে সন্তান নিয়ে লজ্জা হয় না? ওর মা বাবারও তো সাহস বলিহারি, এমন মেয়েকে ঘরে রেখেছে। পাশেই দাঁড়ানো একজন পুরুষ কঠোর কণ্ঠে বলল, এটা অনাচার। এই সন্তানের জন্ম হলে গ্রাম অপবিত্র হবে। এই লজ্জাকে বয়ে বেড়ানো উচিত নয়। মায়াকে এক্ষুনি দূর করে দেওয়া উচিত। মায়া নীরবে সব সহ্য করত। তার চোখ শুধু তার গর্ভের সন্তানের কথা ভাবত। তার শরীর দুর্বল, মন ভারাক্রান্ত, আর সমাজের তীব্র ঘৃণা তাকে প্রতিদিন আরো বেশি কষ্ট দিত। কয়েক মাস এভাবে কাটল। অসহ্য মানবিক চাপ এবং ঝড়ের রাতে ভিজে যাওয়ার কারণে তার শরীর ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়েছিল। একদিন উঠোনে কাজ করতে করতে মায়া হঠাৎ জ্ঞান হারালো। তাকে দ্রুত গ্রামের কবিরাজ বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার যখন জানালেন যে অতিরিক্ত মানসিক চাপ, অপুষ্টি এবং কয়েক মাস আগে সেই প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাওয়ার কারণে মায়া তার অনাগত সন্তানকে হারিয়েছে, তখন মায়ের ভেতরের শেষ ভরসাও ভেঙে গেল। সন্তান হারানোর যন্ত্রণার সঙ্গে যুক্ত হলো এই কঠিন সত্য, এই ক্ষতিটা সেই রাতেরই ফল যেদিন বলবান তাকে একা ফেলে গেছিল। যদিও সে পরিস্থিতির শিকার ছিল, বলবান তাকে বাঁচানোর পরিবর্তে তার সবচেয়ে বড় ক্ষতির কারণ হলো। সন্তানকে হারিয়ে মায়া যেন পাথর হয়ে গেল। সে তার বলবানকে ভালোবাসার চোখে দেখতে পারল না। তার মা বাবা এবং আপন জনেরা তাকে নতুন করে বাঁচতে শেখালেন। এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়ালো রাখাল। রাখাল গ্রামের সহজ সরল এক যুবক, যে ছোটবেলা থেকেই মায়াকে পছন্দ করত। মায়ার কষ্ট দেখে তার সহানুভূতি জাগলো। সে সমাজের কোনো কথায় কান্না দিয়ে মায়াকে বিয়ে করার প্রস্তাব দিল। মায়া প্রথমে রাজি হয়নি, কিন্তু রাখালের নিষ্পাপ ভালোবাসা ও সাহস দেখে সে ভাবলো হয়তো এই মানুষটি তাকে এক স্বাভাবিক জীবন দিতে পারবে। মা বাবার অনুরোধে অবশেষে মায়া রাখালকে বিয়ে করলো। রাখাল তাকে সম্মান দিল, ভালোবাসা দিল এবং তার জীবনে এনে দিল হারানো শান্তি। গ্রামের মানুষজনও ধীরে ধীরে শান্ত হলো। মায়ার জীবনে আবার বসন্ত এলো। অন্যদিকে শিকারীরা আহত বলবানকে নিয়ে গেছিল শহরের এক বিশাল চিড়িয়াখানায়। বলবানকে শক্ত লোহার খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল। চারিদিকে অচেনা মানুষ, আওয়াজ আর কাচের দেওয়াল। বলবান ক্ষোভে ও যন্ত্রণায় শুধু গর্জন করত। তার কাঁধের ক্ষত শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার ভেতরের কষ্ট দিন দিন বাড়ছিল। বন্দী অবস্থায় সে শুধু মায়ের কথা ভাবত, তার হাসি, ঝর্ণার পাশে তাদের দিন কাটানো এবং শেষে তার চোখে দেখা সেই ভালোবাসার প্রতিশ্রুতি। সে জানতো মায়া তাকে ভুল বুঝেছে। সে এটাও জানতো তাকে আবার মায়ের কাছে ফিরতেই হবে। এক রাতে চিড়িয়াখানায় প্রচন্ড ভিড় ছিল। বলবান তার সর্বশক্তি দিয়ে খাঁচার দরজা ভেঙে দিল। প্রহরীকে ফেলে সে শহরের রাস্তায় ছুটল। মানুষ আতঙ্কিত হয়ে দিক বেদিক ছুটতে লাগলো। বলবান কারোর ক্ষতি করল না, শুধু দ্রুতগতিতে জঙ্গলের দিকে ছুটতে লাগলো। তার মনে শুধু একটাই লক্ষ্য, আর সেটা হলো মায়া। বলবান জঙ্গলে এসে তাদের পুরনো ঝর্ণার পাশে তৈরি করা ঘরটি খুঁজছিল, কিন্তু সেখানে শুধু শুকনো পাতা আর ভাঙা ডালপালা। সে বুঝলো মায়া চলে গেছে। সে পাগলের মতো গ্রামের দিকে গেল, লুকিয়ে লুকিয়ে মায়াকে খুঁজতে লাগলো। একদিন সে দেখলো গ্রামের এক ছোট্ট উঠানে মায়া বসে আছে। রাখাল পাশে হাসি মুখে কাজ করছে। মায়াকে শান্ত ও সুখী দেখে বলবান স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো এটাই কি সেই জীবন যার জন্য সে এত লড়াই করেছিল। একদিন সন্ধ্যায় যখন মায়া নদীর পাড়ে একা ছিল, বলবান আচমকা তার সামনে এসে দাঁড়ালো। মায়া প্রথমে প্রচন্ড ভয় পেল, তারপর তার চোখের কোণে ক্রোধ ফুটে উঠল। মায়া কঠিন কণ্ঠে বলল, কোথায় ছিলে তুমি? কেন তুমি আমাকে ছেড়ে গেছিলে? আমার সন্তানকে হারালাম তোমার জন্য, আর তুমি এখন ফিরে এসেছো?
বলবান তার হাতে থাকা শেকলে দাগ দেখালো, গর্জন করে বোঝানোর চেষ্টা করলো যে সে বন্দী ছিল, আহত ছিল। কিন্তু মায়া তার কোনো কথা শুনতে চাইল না। মায়া বলল, আমি তোমার ভালোবাসার জন্য সবকিছু ছেড়েছিলাম, কিন্তু তুমি প্রমাণ করেছো তুমি একটা জানোয়ারি। আমি এখন মানুষ, আর আমার এখন একজন সত্যিকারের মানুষ স্বামী আছে। তুমি ফিরে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বলবানের হৃদয়ে যেন একটা পাহাড় ভেঙে পড়ল। তার ভালোবাসা মুহূর্তেই পরিণত হলো ঘৃণায় ও অধিকার বোধে। সে তার মায়াকে কিছুতেই হারাতে পারবে না। সেই রাতেই বলবান আবার এলো। রাখাল আর মায়া ঘুমোচ্ছিল। বলবান নিঃশব্দে ঘরের দরজা ভেঙে মায়াকে জোর করে তুলে নিল। না, আমাকে ছেড়ে দাও, মায়া চিৎকার করতে লাগলো। আমি যাব না। রাখাল জেগে উঠে বলবানকে বাধা দিতে চাইল। সে একটি কুঠার নিয়ে গরিলার উপর ঝাঁপিয়ে পড়ল। বলবান ভালোবাসা হারানোর যন্ত্রণায় উন্মত্ত রাখালের দিকে হিংস্রভাবে তাকালো। এই মানুষটি তার মায়াকে কেড়ে নিয়েছে। বলবান তার বিশাল হাত দিয়ে রাখালকে শূন্যে তুলে আছাড় মারল। মুহূর্তেই সব শেষ। রাখালের নিথর দেহ মেঝেতে পড়ে রইল। বলবান রাখালকে হত্যা করে মায়াকে কোলে তুলে দ্রুত জঙ্গলের গভীরে ছুটতে লাগলো। সে ভাবল এবার তারা আবার একসঙ্গে থাকবে। মায়ার চোখ তখন প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারা যখন সেই পুরনো ঝর্ণার কাছে পৌঁছালো, বলবান মায়াকে নামালো। জঙ্গল তখন গভীর রাতের অন্ধকারে ডুবেছিল। কেবল চাঁদ মাঝে মাঝে তার আলো দিচ্ছিল। সে তার বড় হাত বাড়িয়ে মায়ের মুখ ছুঁতে চাইল। তার চোখে ছিল এক অসহায় আকুতি। সে বোঝাতে চাইছিল যে রাখালকে মারা তার উদ্দেশ্য ছিল না। মায়াকে ছাড়া সে বাঁচতে পারবে না। কিন্তু মায়ের চোখে তখন প্রতিশোধ আর ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না। তার ভালোবাসার মানুষটি তার স্বামীর হত্যাকারী, তার সন্তান হারানোর কারণ। মায়া চিৎকার করে বলল, তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো, আমার সন্তান, আমার স্বামী, আমার বিশ্বাস। তোমার ভালোবাসা আজ আমার কাছে অভিশাপ। তুমি এক জানোয়ার, শুধু এক নির্দয় জানোয়ার। সেই ঘৃণা ভরা তীব্র প্রত্যাখ্যান শুনে বলবানের ভেতরের বাঁধন সম্পূর্ণ ছিঁড়ে গেল। সে তখন আর প্রেম নয়, শুধু অধিকার আর প্রবৃত্তি দ্বারা চালিত। যে মায়া তাকে চায় না, তাকে অন্য কারো হতে দেব না। পর মুহূর্তে ক্ষোভ আর চরম হতাশার বশে বলবান তার বিশাল লোমশ হাত দিয়ে মায়ের গলা চেপে ধরল। মায়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল। এই সেই হাত যা তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল, যা তাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে এনেছিল, যা তাকে নিরাপত্তা দিয়েছিল। কিন্তু আজ সেই হাতই তার জীবনের শেষ কারণ। বলবান তার প্রবৃত্তি দ্বারা চালিত নিয়ন্ত্রণের শেষ সীমা পেরিয়ে গেল। ঝর্ণার শব্দ ছাপিয়ে মায়ার শেষ চিৎকার বাতাসে মিশে গেল। বলবান মায়ের নিথর দেহটা নিচে নামিয়ে দিল। সে রক্তমাখা হাত দিয়ে নিজের মুখ দেখল। তার চোখে এখন কোনো প্রেম নেই, শুধু এক পূর্ণ শূন্য দৃষ্টি। সে বুঝল সে তার ভালোবাসাকে চিরকালের জন্য হারিয়েছে। সে নিজেই তাকে শেষ করে দিয়েছে। বলবান একটা অসহায় যন্ত্রণার গর্জন করে অন্ধকারে হারিয়ে গেল। ঝর্ণার পারে চাঁদের আবছা আলোয় শুধু নীরবতা। একটি দেহ মানুষ ও জানোয়ারের ভালোবাসার চূড়ান্ত ট্র্যাজেডি হয়ে পড়ে রইল। বন্ধুরা, গল্পের শেষটা হয়তো আমাদের মনকে বিষণ্ণ করে তুলল, কিন্তু এর মাধ্যমে একটি গভীর সত্য প্রকাশিত হলো। মায়া এবং বলবানের মধ্যে ছিল এক দুর্লভ সীমাহীন ভালোবাসা, যা সমাজের সব নিয়ম ভেঙেছিল। কিন্তু এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। বন্য পশুকে তুমি যতই আদর, যত্ন বা ভালোবাসা দাও না কেন, তার সহজাত প্রকৃতি কোনোদিন পুরোপুরি পাল্টায় না। একটি পোষা পাখি যেমন খাঁচার দরজা খুললেই বনে ফিরে যায়, ঠিক তেমনি বলবানও শহরের খাঁচা থেকে বেরিয়ে মায়ের কাছে এসেছিল ভালোবাসার টানে। কিন্তু যখন তার ভালোবাসা প্রত্যাখ্যান হলো এবং তার অধিকার বোধে আঘাত লাগলো, তখন মানবিক যুক্তি বা আত্মত্যাগ নয়, তার ভেতরের বন্য প্রকৃতি জেগে উঠল। ভালোবাসার জন্য সে একজন মানুষকে হত্যা করলো এবং শেষে সেই ভালোবাসা যখন তাকে ফিরিয়ে দিল, তখন সে তার শেষ মানবিকতাটুকু হারিয়ে ফেলল। মায়া তার ভালোবাসার মানুষটিকে মানুষের চোখে দেখলেও বলবান শেষ মুহূর্তে তার পশুর প্রবৃত্তি প্রমাণ করলো। এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসার যতই গভীর হোক না কেন, মানুষ ও প্রকৃতির মধ্যে একটি অদৃশ্য সীমারেখা সবসময় বজায় থাকে, যা পেরোলে অনিবার্যভাবে কেবল ধ্বংসই আসে। সো বন্ধুরা, আমাদের এই কঠিন পরিশ্রম এবং এই গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিন এবং আমাদের পাশেই থাকুন, যাতে আমরা এরকম নতুন নতুন গল্প আপনাদেরকে উপহার দিতে পারি। এবং অবশ্যই যাবার আগে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।